একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের স্বাগত জানাই। তোমরা সেপ্টেম্বর মাসে তোমরা পরীক্ষা দিতে চলেছো। তো রসায়ন বিষয়ে সেরকমই কিছু এমসিকিউ নিয়ে আমরা আলোচনা করব। তো আজকে মূলত কিছু এমসিকিউ যে আলোচনাগুলো করব তার প্রথম প্রশ্ন আমরা দেখে নিই। প্রথম প্রশ্নটা হচ্ছে, দেখো, ইনসুলিনে 3.4% সালফার আছে। ইনসুলিনের ন্যূনতম আণবিক ভর আমরা এখান থেকে ক্যালকুলেট করে জেনে নেব। তো দেখো, এই ক্যালকুলেশনটা করতে গেলে প্রথমে একটুখানি দেখে নেব আমরা যে ইনসুলিনে আমার সালফারটা কত আছে। সালফার এখানে আছে, দেখো, 3.4%। তাহলে নর্মালি আমরা এটা ভেবে নিতে পারি, যদি 100 গ্রাম কোনো সালফার কন্টেনিং যৌগ থাকে, সেই 100 গ্রাম যৌগে ন্যূনতম সালফার থাকবে, মানে সালফারের কন্টেন্টটা আছে কত না 3.4 গ্রাম। ওকে, তাহলে আমরা এটুকু বলতে পারি যে 3.4 গ্রাম থাকবে যখন একটা কম্পাউন্ডের ওয়েটটা হচ্ছে 100 গ্রাম। তাহলে এটাকে উল্টো দিক থেকে যদি বলি, 3.4 গ্রাম সালফার থাকে কোন একটি যৌগের 100 গ্রামে, তাহলে 1 গ্রামে থাকবে কত? 1 গ্রাম সালফার থাকবে কত? স্যার 100 ডিভাইডেড বাই 3.4 গ্রামে। আর আমি ন্যূনতম সালফারের যদি একটি পরমাণু থাকে, ধরো কোনো একটা সংকেতের মধ্যে, কোন একটা যৌগের সংকেত, সেখানে ন্যূনতম তো একটা এস থাকবেই। আমি ধরো একটা যৌগের নাম বললাম C2H4N9S, এরকম একটা যৌগ ভাবলাম C8H7N9S। এখানে ন্যূনতম একটি এস তো আমার থাকবেই। তাহলে একটি এস থাকলে আবার ন্যূনতম আণবিক ভর আমরা পাবো। তাহলে একটি এস থাকলে আমরা সেই ফর্মুলা ওয়েটে বা সংকেত ওজনে সালফারের মানে কন্ট্রিবিউশনটা কত হবে? 32 গ্রাম। তার মানে আমি বলতে পারি যে 32 গ্রাম যে সালফার কোন যৌগের যতটা পরিমাণে থাকে সেটা বের করলেই আমি ন্যূনতম ইনসুলিনের আণবিক ভরটা পাবো। তাহলে 100 ইন্টু, তার মানে আমি ইনসুলিনে বলতে পারি ন্যূনতম আমার 32 গ্রাম থাকবেই। এবার এটাকে তোমরা ক্যালকুলেশন করো। আমি যদি ধরে নিই যেখানে আমার কোনো ক্যালকুলেটর নেই, তাহলে সিম্পলি দেখো, এটাকে যদি আমি দশমিক সরিয়ে দিই, এটা দশমিক সরিয়ে দিলে এটা কত হবে? 1000। তাহলে 32 আর 34 কি হবে? অবভিয়াসলি কাটাকাটি করলে কি হবে? এটা 32 থেকে 34টা, এখানে 34 হয়ে গেল যেহেতু 10টা উপরে নিয়েছি। তাহলে এখানে কি হবে না 1 পয়েন্ট সামথিং একটা ভ্যালু আসবে। 1 পয়েন্ট সামথিং 1000কে যদি দিয়ে ভাগ করি, তাহলে অবভিয়াসলি আনসারটা আসবে 940। তাহলে এখানে তুমি আর ক্যালকুলেশন তোমার কিছু করার দরকার নেই, তুমি ক্যালকুলেট করে দেখে নিতে পারো, এটা অবভিয়াসলি আসবে 940। এখন নেক্সট প্রশ্নে আমরা চলে আসি। নেক্সট প্রশ্ন দেখানো হচ্ছে, দেখো, 1 গ্রাম NaN2 এটা কি করছে না 1 গ্রাম HCl এর সঙ্গে বিক্রিয়া করছে। তো নর্মালি আমরা MnO2 এর সঙ্গে যে HCl এর যে রিঅ্যাকশন, সেই রিঅ্যাকশনটা আগে দেখে নেব। ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড উইথ HCl, এটা রিঅ্যাকশন করে তৈরি করে অ্যাকচুয়ালি MnCl2 প্লাস ক্লোরিন গ্যাস, এর সাথে কিছু ওয়াটার অ্যাড হয়। তো দেখো, এখানে আমি MnO2 এর সঙ্গে যদি ব্যালেন্স করি, এখানে 4HCl লাগছে, তো অবভিয়াসলি এখানে 2H2। সো দিস ইজ অল। এখন আমরা যদি MnO2 এর আণবিক ভরটা হিসাব করি, তাহলে MnO2 এর আণবিক ভর কত না, দেখো এখানে যদি 1 মোল সর্বাধিক কত গ্রাম Cl2 যেতে, আমি যদি বলতে পারি যে এটা আমি যদি 1 মোল রিঅ্যাক্ট ফুললি করে, তাহলে আমার এখানে 1 মোল ফুললি এটা তৈরি হবে। আর এখানে এটার জন্য আমার কত লাগবে না 4 মোল HCl লাগবে। তা 4 মোল HCl মানে 4 গুণিত HCl এর মলিকুলার ওয়েট কত না স্যার 35.1 প্লাস 1 ইকুয়ালস কত 36.1। আর MnO2 এর মলিকুলার ওয়েট যেহেতু 1 মোল হচ্ছে, এর মলিকুলার ওয়েট কত না 55 প্লাস MnO2, তাহলে 16 ইন্টু 2, তাহলে এটা কত হচ্ছে 32 and 56। অবভিয়াসলি এটা হচ্ছে তোমার 88 গ্রাম। তাহলে দেখো রাফলি আমরা যদি হিসাব করি, এটাকে আমরা যদি 36 ভাবি, 35.5 আর তার সাথে 36.1, তাহলে এটা কত হচ্ছে দেখো 36 কে আমরা যদি গুণ করি, 36.5 কে গুণ করলে
মোটামুটি 424, 26 2 146 হচ্ছে, ঠিক আছে। তো এটা হয়ে যাচ্ছে আমার 146। তাহলে অবভিয়াসলি এটা বোঝাই যাচ্ছে যে দেখো এটা ন্যূনতম 88 গ্রামের জন্য এটা টোটাল কমপ্লিট রিয়াকশন করতে গেলে 146 গ্রাম আমার কি লাগবে, HCl লাগবে, এন্ড 146। তাহলে এখানে দেখো আমার 1 গ্রাম কি দেওয়া আছে, MnO2 দেওয়া আছে, এটা 1 গ্রাম HCl দিচ্ছে। তাহলে এখানে লিমিটিং রিয়েজেন্ট কি, অবভিয়াসলি আমরা দেখতে পাচ্ছি যে এখানে লিমিটিং রিয়েজেন্ট হচ্ছে MnO2। তাহলে এখানে MnO2 যদি 1 গ্রাম নেওয়া হয় তাহলে HCl সরি HClটা হচ্ছে লিমিটিং রিয়েজেন্ট। কেন, দেখো যদি এখানে 88 গ্রামের জন্য 146 HCl লাগে, তাহলে 1 গ্রামের জন্য কত লাগবে না, 146 ডিভাইডেড বাই 88। তো দেখো 88 আমরা যদি 146 কে 88 দিয়ে ভাগ করি তাহলে সেটা কত আসে, প্রায় 1 পয়েন্ট সামথিং একটা ভ্যালু আসবে। কিন্তু এখানে তোমার তো আছে মাত্র 1 গ্রাম HCl, 1 গ্রাম এবং HCl দেওয়া আছে। তাহলে HClটা যতটা এটাকে টোটাল মানে কমপ্লিট রিয়াকশন করার জন্য 1 গ্রাম MnO2 কে লাগবে আমার 1 পয়েন্ট সামথিং, কিন্তু আছে আমার 1 গ্রাম HCl। তার মানে এটা কি, 1 গ্রাম MnO2 কে কমপ্লিট আর মানে রিয়াকশনটা কমপ্লিট করার জন্য আমার লাগবে 1 পয়েন্ট সামথিং, কিন্তু আছে আমার 1 গ্রাম। তার মানে এটা হচ্ছে প্রয়োজনের তুলনায় কম, তাই এটাকে আমরা বলবো লিমিটিং রিয়েজেন্ট। লিমিটিং রিয়েজেন্ট। তাহলে আমাকে কাউন্ট হিসাব করতে হবে এই রিয়েজেন্টের হিসাব থেকে। তাহলে দেখো 146 গ্রামের জন্য 146 গ্রাম সর্বাধিক কত গ্রাম সিএল, 146 গ্রাম যদি HCl রিয়াক্ট করে তাহলে আমি কত পাবো না, 1 মোল Cl2। 1 মোল Cl2 মানে কত না স্যার, 35.5 ইন্টু 2, কারণ ক্লোরিনের মান আণবিক গুরুত্ব 71। তাহলে 146 গ্রাম যদি HCl টোটাল রিয়াক্ট করে তাহলে আমি পাবো 71 গ্রাম অফ HCl, সরি 71 গ্রাম অফ Cl2, সরি 71 গ্রাম অফ Cl2, তাই না। তো আমি এখানে এইটা বলছি যে Cl2 লিখে নেব। তাহলে এখানে আমার তো দেওয়া আছে কত, 1 গ্রাম, তাহলে আমার 71 কে 146 দিয়ে ভাগ করতে হবে। অ্যাকচুয়ালি 1 গ্রাম তো আমাকে HCl দিয়েছে না, তো তাহলে তৈরি হবে আমার 71/146। তো এটা রেশিওটা করলে দেখা যাচ্ছে প্রায় 0.5, 0.5। তো 0.5, তাহলে অবভিয়াসলি এই আনসারটা হচ্ছে এই আনসারটা যে 0.5 এর কাছাকাছি নিয়ারেস্ট ভ্যালুটা আছে। তো এটা হচ্ছে আমাদের এখানে আনসার। আচ্ছা, এখন আমরা কোশ্চেন নাম্বার 2টা দেখে নেব। কোশ্চেন নাম্বার 2 তে দেখে নাও একটু। প্রথমে আমাদের কাজ হচ্ছে রিঅ্যাকশনটা লিখে নেওয়া। ফার্স্ট আমরা কি করব না, রিঅ্যাকশনটা লিখব। রিঅ্যাকশনটা দেখো MnO2 প্লাস 4HCl, এটাকে একদম ব্যালেন্স করে নাও, MnCl2 প্লাস Cl2 প্লাস H2। তো কোয়েশ্চেনটা আগে পড়ে নেওয়া ভালো। 1 গ্রাম MnO2 এবং 1 গ্রাম HCl মিশিয়ে দিলে সর্বাধিক কত গ্রাম ক্লোরিন উৎপন্ন হবে। দেখো এখানে প্রোডাক্ট হচ্ছে ক্লোরিন, কার সঙ্গে রিঅ্যাকশন হচ্ছে MnO2, এই যে MnO2 আর এখানে HCl, এই দুটো এখানে দেওয়া আছে 1 গ্রাম দেওয়া আছে আর এটা দেওয়া আছে 1 গ্রাম। আগে ফার্স্ট আমাদের যেটা ডিটারমাইন করতে হবে সেটা হচ্ছে লিমিটিং রিয়েজেন্ট কি। লিমিটিং রিয়েজেন্ট কি, এখানে দেখো আমি উদাহরণ থেকেই পরিষ্কার তোমাদের বুঝিয়ে দেবো। ফার্স্ট তোমাদের যেটা করতে হবে সেটা মলিকুলার ওয়েট। দেখো এখানে ব্যালেন্স করলে আমরা পরিষ্কার বুঝতে পারছি MnO2 আণবিক ভর কত না স্যার, 55 প্লাস 16 ইন্টু 2, 87 দেওয়াই আছে। এখানে দেখো এটা 1 মোল রিঅ্যাক্ট করছে অ্যাকচুয়ালি 4 মোলের সাথে, 4 মোল HCl, 4 গুণিত আমার 36.5, এটাকে গুণ করলে কত দাঁড়াচ্ছে দেখো। তাহলে এরপর তৃতীয় প্রশ্নটা আমরা দেখে নেব। এখানে দেখো দেওয়া আছে একটি মিশ্রণের বাষ্প ঘনত্ব 26.6। তাহলে দেখো 27.6 যদি বাষ্প ঘনত্ব হয়, অবভিয়াসলি আমরা জানি কি না m সমান 2d। হ্যাঁ, এখান থেকে আমরা অবভিয়াসলি পাবো কি না মলিকুলার ওয়েট সমান 27.6 ইন্টু 2। তার মানে এটা কত হচ্ছে, ক্যালকুলেশনটা করলে আমরা পাচ্ছি ওই 55. ক্যালকুলেশনটা করলে পাচ্ছি 55.2। নেক্সট দেখো এখানে আমি NO2, আমি জানি না NO2 আমার কতখানি আছে, আমি ধরে নিচ্ছি x মোল ফ্র্যাকশন NO2 আছে। তাহলে x ইন্টু NO2 মলিকুলার ওয়েট কত না 46।
আর তার সাথে 1 - আমার ধরে নিচ্ছি এটা N2O4 আছে, কারণ আমরা জানি যে 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 কোনো উপাদান যদি একাধিক থাকে তাদের প্রত্যেকের মোল ফ্র্যাকশন যদি যোগ করা হয়, সে x1 x2 x3 ডট 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 হোয়াট এভার যতগুলি উপাদান, তাহলে টোটাল মোল ফ্র্যাকশন সবসময় কি হয় না 1 হয়। তাহলে এখানে দেখো যেহেতু আমার দুটো উপাদান আছে, একটা যদি x হয় তাহলে অবভিয়াসলি অন্যটা কি হবে না 1 - x, কারণ দুটোকে যোগ করলে দেখো 1 হচ্ছে, আর টোটাল মোল ফ্র্যাকশন 1 হবে। তাহলে এইটা হচ্ছে NO2 মোল ফ্র্যাকশন আমি ধরে নিচ্ছি, আর এটা আমার হচ্ছে N2O4 এর মোল ফ্র্যাকশন। একে আমি কত দিয়ে গুণ করবো না N2O4 এর মলিকুলার ওয়েট 9। তাহলে দেখো এদের আমি মোল ফ্র্যাকশনকে মলিকুলার ওয়েট দিয়ে গুণ করলাম, আর এর মলিকুলার ওয়েটকে এর মোল ফ্র্যাকশন দিয়ে গুণ করলে আমি কি পাবো না অ্যাভারেজ মলিকুলার ওয়েট পাবো, এবং সেটা কত না স্যার 55.2। তো এটাকে ক্যালকুলেশন করলে দেখো, এটাকে ক্যালকুলেশন করলে তোমাদের আসছে 92 মাইনাস 46.8 x1 55.2। তাহলে অবভিয়াসলি এখান থেকে দেখো আমি পাচ্ছি 46x সমান 92 থেকে 55.2 বাদ দিলে এটা কত আসছে ক্যালকুলেশনটা 36.8। তাহলে দেখো x সমান কত না 36.8 ডিভাইড বাই 46, তাহলে এখানে 0.8 অ্যাপ্রক্স। তাহলে দেখো এইখানে আমরা পেয়ে গেলাম NO2 এর মোল ফ্র্যাকশন হচ্ছে 0.8। তাহলে আমার এই অপশনটা ঠিক। এখানে প্রশ্নটা দেখো H পরমাণুতে কোনো একটি ইলেকট্রন যদি স্থানান্তরিত হয়, ইলেকট্রনটির কৌণিক ভরবেগ এই থেকে কমে বা বদলে h/π হচ্ছে। বলছে এখানে যে রেখা প্রণালীটা পাওয়া যাবে সেটা কোন অঞ্চলে, ইউভি, দৃশ্যমান, অবলোহিত না দূরবর্তী অবলোহিত, মানে দূরবর্তী আইআর রিজিয়ন। তো এখানে দেখো আনসারটা করতে গেলে প্রথমে আমি জানবো যে আমার কৌণিক ভরবেগ mvr সমান কি না NH/2π, এটা আমি বোরের শিকার্য থেকে পেয়েছি। এখন সেই ভ্যালুটা হচ্ছে 3h/π। তো এখানে এটাকে রিলেট করলে আমরা পাচ্ছি n সমান 6। তার মানে যখন ইলেকট্রনটা এই কৌণিক ভরবেগে ছিল, আসলে তার কক্ষীয় অবস্থান ছিল n সমান 6। এখন যখন h/π হলো তখন একইভাবে আমরা তুলনা করে দেখছি তার কক্ষীয় অবস্থান 2। তাহলে অ্যাকচুয়ালি জাম্পটা হয়েছে n সমান 6 থেকে n সমান 2। তাহলে অবভিয়াসলি এটা আমরা জানি যে বামার সিরিজে পড়ছে, অর্থাৎ দৃশ্যমান অঞ্চল। কারণ দু নম্বরে জাম্প করা মানে এটা বামার সিরিজের অন্তর্গত, সেই জন্য এখানে কারেক্ট আনসার হবে দৃশ্যমান অঞ্চল। আর যদি n সমান 1 এ জাম্প করতো তাহলে সেটা হতো তোমার লিম্যান সিরিজ। আর লিম্যান সিরিজ যেটা নর্মালি আমরা জানি ইউভি রিজিয়নে পড়ে। তো অবভিয়াসলি এটা দৃশ্যমান অঞ্চল, সেই জন্য বামার সিরিজ। আচ্ছা, নেক্সট প্রশ্ন আমরা দেখবো। দেখো এইচ পরমাণু প্রথম বোর কক্ষের ব্যাসার্ধ দেওয়া হচ্ছে a0। যদি এটা হলে পরমাণুটি চতুর্থ কক্ষে ঘূর্ণায়মান ইলেকট্রনের ডিব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য কত হবে? তো দেখো প্রথম বোর কক্ষের ব্যাসার্ধ হচ্ছে আমার a0, সেটা লিখে নিচ্ছি a0। তো এটা নর্মালি আমরা কি করি না, বোর কক্ষের ব্যাসার্ধকে আমরা নর্মালি কি করি, প্রথম বোর কক্ষে যেহেতু হাইড্রোজেন পরমাণু সেটাকে আমরা RH এইভাবে লিখি। তাহলে RH ইকুয়াল টু আমার এখানে a0। এবার প্রশ্নটা হচ্ছে এখানে দেখো, এখন আমরা জানি যে নর্মালি রেডিয়াস ইন nth অরবিট ইকুয়ালস আমরা কি বলি না RH ইনটু n স্কয়ার ডিভাইডেড বাই 3। তাহলে এখানে RH অর্থাৎ রেডিয়াস ফার্স্ট যেটা রেডিয়াসটা আছে হাইড্রোজেনের প্রথম যে বোর কক্ষের ব্যাসার্ধ সেখানে এখানে দেওয়া আছে a0। তো এটা কার উপর ডিপেন্ড করবে, অ্যাকচুয়ালি কক্ষের কোয়ান্টাম সংখ্যার উপর। এখানে কক্ষ নাম্বার অফ কোয়ান্টাম নাম্বার ফার্স্ট যেটা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার সেটা হচ্ছে n ইকুয়াল টু কত, চতুর্থ কক্ষ মানে n ইকুয়াল টু 4, মানে অবভিয়াসলি এটা 4 স্কয়ার ডিভাইডেড বাই যেহেতু জেড হাইড্রোজেন, তার মানে অ্যাকচুয়ালি এটা হলো 16 a0 আর 4 চতুর্থ কক্ষের ব্যাসার্ধ। চতুর্থ কক্ষের আমরা ব্যাসার্ধ পেয়ে গেলাম কত না 16 a0। এখন আমরা ডি ব্রগলি সমীকরণ লেখার আগে জাস্ট এটা একটু মনে করে নেব, mdr সমান আমরা জানি কি না এখানে কৌণিক ভরবেগ। তাহলে এখানে কৌণিক ভরবেগ সমান কি না mdr সমান nh/2π, nh/2π এটা আমরা জানি। তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি যে r
ইকুয়ালস কি না NH ডিভাইডেড বাই 2 পাই 2 পাই এমভি। এমভি মানে আবার আমরা লিখতে পারি পি, এমভি মানে আবার লিখতে পারি পি। আবার ডি ব্রগলি সমীকরণে আমরা পেয়েছি ল্যামডা ইকুয়ালস কি না এইচ বাই পি, এইচ বাই পি। তাহলে দেখো এখান থেকে আমি যদি পি এর ভ্যালুটা ফেলে দিই, এখান থেকে আমরা যদি ট্রান্সফার করি পি এর জায়গাতে আমরা যদি বসিয়ে দিই, তাহলে পি সমান কি হবে না এইচ বাই ল্যামডা। তাহলে এখানে আমরা বসিয়ে দেবো এন এইচ ডিভাইডেড বাই 2 পাই, আর পি এর জায়গায় আমরা বসিয়ে দিচ্ছি এইচ বাই ল্যামডা। তাহলে উপরে গেল ল্যামডা আর নিচে এলো এইচ, তারপর এইচ এইচ কেটে গেল। তাহলে এখানে জাস্ট কি হচ্ছে আরটা অ্যাকচুয়ালি কি চতুর্থ কক্ষ, তাহলে R4, তাহলে R4 ইকুয়ালস কি হলো n ল্যামডা বাই 2 পাই। তাহলে এখানে R4 এর মান কত না 16A0 সমান কত 4 নম্বর কক্ষ, তাহলে 4 ইনটু ল্যামডা ডিভাইডেড বাই 2 পাই। তারপরে এটা কি দাঁড়াচ্ছে না 4 ল্যামডা ইজ ইকুয়াল টু 32 পাই A0। তার মানে ল্যামডা সমান কত দাঁড়াচ্ছে, ল্যামডা সমান কত দাঁড়াচ্ছে না 32 কে 4 দিয়ে কত 8, তাহলে 8 পাই A0। এই হচ্ছে, তো এখানে ক্যালকুলেশনটা দেখো এইটার সঙ্গে ম্যাচ করছে। সো আনসার ইজ দিস। আচ্ছা নেক্সট কোশ্চেনটা আমরা পড়ে নেব। দেখো এখানে একটা স্টেটমেন্ট দেওয়া আছে, স্টেটমেন্ট 1 এ বলা হচ্ছে হাইড্রোজেন পরমাণু বোর মডেলে স্থির অবস্থায় কোন ইলেকট্রনের কৌণিক ভরবেগ হলো কোয়ান্টাইজড। তো ইলেকট্রনের কৌণিক ভরবেগ আমরা নরমালি কি বলি না mvr ইকুয়ালস nh বাই 2 পাই। তাহলে n একটা ফিক্সড নাম্বার, তার মানে এখানে আমরা বলতে পারি যে আসলে কৌণিক ভরবেগ কোয়ান্টাইজড হয়েছে, একটা ফিক্সড বা ডিসক্রিট ভ্যালু, একটা নির্দিষ্ট মান পাওয়া যাবে কৌণিক ভরবেগের, সেক্ষেত্রে আমরা বলতে পারি এটা কোয়ান্টাইজড হয়েছে। নেক্সট স্টেটমেন্ট 2 তে বলা হচ্ছে বোরের কক্ষে ইলেকট্রনের যে ধারণা হাইসেনবার্গের অনিশ্চয়তা নীতির বিরোধিতা করে। এটা তো কিন্তু সত্য, কারণ হাইসেনবার্গের অনিশ্চয়তা নীতি যেটা বলছে যে একই সাথে অবস্থানের মানে সুনিশ্চিত করা যায় না, আবার ভরবেগ এবং অবস্থান দুটি সুনিশ্চিত করা যায় না। মানে ভরবেগ পাঠের ক্ষেত্রে যদি ডেল্টা এক্স ত্রুটি হয় এবং ভরবেগ অবস্থান পাঠের ক্ষেত্রে যদি ত্রুটি হয়, এটা ভরবেগ পাঠের ক্ষেত্রে ত্রুটি যদি ডেল্টা পি হয়, সেটা গ্রেটার দেন ইকুয়াল টু এইচ বাই 4 পাই। এই যে কনসেপ্ট, এই কনসেপ্টটা অবশ্যই বোরের কক্ষের যে ইলেকট্রনিক কনসেপ্টকে কন্ট্রাডিক্ট করে বা বিরোধিতা করে। তাহলে এখানে বিবৃতি 1 এবং 2 এবং উভয়ই সত্য আমরা বলবো। সো দিস অপশন ইজ রাইট হিয়ার। আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো, এখানে বলছে যে লিথিয়াম 2+ আয়নের দ্বিতীয় কক্ষের ব্যাসার্ধ। দেখো লিথিয়াম 2+ এটা হাইড্রোজেন লাইক, এটা আমরা যদি বলি ইলেকট্রনের দ্বিতীয় কক্ষের ব্যাসার্ধ চেয়ে, তাহলে এখানে n ইজ ইকুয়াল টু 2, আর এখানে জেডটা লিথিয়ামের জেডটা আমরা নরমালি জানি হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম, তাহলে 3। তাহলে এখানে আমরা বলতে পারি দ্বিতীয় কক্ষের ব্যাসার্ধ আর এন, এটা সমান আমরা কি হয় না স্যার এন স্কোয়ার বাই জেড ইন্টু R1 বা RH, হাইড্রোজেনের প্রথম কক্ষের ব্যাসার্ধ মানে R1 ও বলতে পারি। তো এখানে এর মানটা আমরা যদি বসে দিই 2 স্কোয়ার, এখানে 3 বসালাম, আর এখানে লিখলাম 0.53 অ্যাংস্ট্রম। তাহলে অবভিয়াসলি ভ্যালুটা কত আসছে 4 ইন্টু 0.53 ডিভাইডেড বাই 3, তার মানে কত আসছে পয়েন্টে আসবে 2 পয়েন্ট সামথিং মানে 0.706। তো এই আনসারটা আছে 0.706 অ্যাংস্ট্রম। দিস ইজ দ্য অ্যান্সার হিয়ার, সো সিম্পল এটা। আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো, এখানে বলেছে যে হাইড্রোজেন পরমাণু কোন পরমাণু বা আয়নের ক্ষেত্রে দ্বিতীয় কক্ষ থেকে প্রথম কক্ষে ইলেকট্রনের যে স্থানান্তর তার জন্য ক্ষুদ্রতম তরঙ্গ দৈর্ঘ্যের আলো বিকিরিত হবে। এটা করতে গেলে আমাদেরকে আগে জানতে হবে যে 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 ইকুয়েশন অফ এনার্জি, শক্তির, আমি ধরে নিচ্ছি যে কোনো একটা ইলেকট্রন N1 কক্ষ থেকে N2 কক্ষে জাম্প করলো বা স্থানান্তরিত হলো, তাহলে N1 কক্ষে তার এনার্জি N1 আর N2 কক্ষে তার এনার্জি EN2।
তো এটা এখানে আমরা যদি এরকম বলি তাহলে ডেল্টা ই সমান আমরা বলতে পারি এনার্জির যে ডিফারেন্স সেটা আমরা বলতে পারি স্যার ই এন টু মাইনাস ই এন ওয়ান। খুব সিম্পল। তো এইটা এখানে এখানে ইকুয়েশনটা আমরা যদি যদি এনার্জি ইকুয়েশনটা বসাই আর সেক্ষেত্রে আমরা বলতে পারি যে ই এন টু সমান আমরা বলতে পারি যে ই ওয়ান ইন্টু এন স্কোয়ার বাই জেড স্কোয়ার। অবভিয়াসলি তার আগে একটা মাইনাস থাকবে, আর ই এন ওয়ান এর ক্ষেত্রে আমরা এটা আসছি একটা মাইনাস থাকবে, তার আগে পরে আবার একটা মাইনাস থাকবে, এই যে এই মাইনাসটা এখানটা এটা এটা এখানে, তারপরে মাইনাস দিয়ে এখানে আসছে ই ওয়ান এন স্কোয়ার বাই এখানে এন ওয়ান হবে অবভিয়াসলি, আর এখানটা এন টু হবে জেড স্কোয়ার। তাহলে একই পরমাণুর ক্ষেত্রে এটাকে আমরা কমন যদি নিয়ে নিই তাহলে কি আসছে না ই ওয়ান ডিভাইডেড বাই জেড স্কোয়ার, উপরে আসছে কি না স্যার এন ওয়ান স্কোয়ার, এটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, তাহলে এন ওয়ান স্কোয়ার মাইনাস এন টু স্কোয়ার। তো এটা ডেল্টা ই, ডেল্টা ই সমান আবার আমরা বলতে পারি এইচ সি বাই ল্যামডা। তাহলে সিম্পলি আমরা বলতে পারি 1 বাই ল্যামডা ইকুয়ালস ই ওয়ান, এক নম্বর কক্ষের এনার্জি যদি ই ওয়ান ধরি জেড স্কোয়ার এইচ সি এন ওয়ান স্কোয়ার মাইনাস এন টু স্কোয়ার। তাহলে এখন সিম্পলি যেটা আমরা বলতে পারি যে দেখো জেড এর মান যদি বেশি হয়, যত জেড এর মান বেশি হবে, এখানে জেডটাই হচ্ছে এখানে কি ভ্যারিয়েবল এন ওয়ান এন টু, একই যদি বলছে দ্বিতীয় কক্ষ থেকে প্রথম কক্ষে, তাহলে এখানে দ্বিতীয় কক্ষ এন টু ইজিক্যাল টু 2 আর প্রথম কক্ষ এন ওয়ান ইজিক্যাল টু 1, তাহলে এই ভ্যালুটা আমার ফিক্সড হয়ে গেল। তাহলে আমার ভ্যারিয়েবলকে ই ওয়ান হচ্ছে প্রথম কক্ষের শক্তি, এটা এটা ফিক্সড, এইচ আর সি এটা হচ্ছে কনস্ট্যান্ট ফ্যাক্টর। তার মানে জাস্ট আমি সিম্পলি বলতে পারি জেড স্কোয়ার ইনটু সি ইকুয়ালস ল্যামডা। তার মানে সিম্পলি আমরা বলতে পারি ল্যামডা সিম্পলি ভ্যারিজ টু জেড, তার মানে যার জেড বেশি তার ল্যামডা বেশি। এখানে প্রশ্নে যেটা বলেছে যে স্থানান্তরের জন্য তরঙ্গ দৈর্ঘ্যের আলো বিকিরিত হবে এবং সেটা কোনটা ক্ষুদ্রতম, কোনটার ক্ষেত্রে ক্ষুদ্রতম তরঙ্গ দৈর্ঘ্য, তাহলে ক্ষুদ্রতম তরঙ্গ হতে গেলে কি করতে হবে, জেডটাকে মিনিমাম হতে হবে। একটুখানি এটা ভালো করে বুঝে নাও, জেডটা কি না পারমাণবিক ক্রমাঙ্ক। আচ্ছা এই প্রশ্নটা আগে আমরা দেখে নেব, দ্বিতীয় কক্ষ থেকে প্রথম কক্ষে ইলেকট্রনের স্থানান্তরের জন্য ক্ষুদ্রতম তরঙ্গ দৈর্ঘ্যের আলো বিকিরিত হবে কোন কোন ক্ষেত্রে, কোন পরমাণু আয়নের ক্ষেত্রে। তো এখানে নরমালি এটা আগে জানতে হবে যে একটা বোরের যদি বোর সদৃশ আয়ন হয় তাদের ক্ষেত্রে যে শক্তির যে সমীকরণ সেটা ছিল ই এন সমান, আমরা একটুখানি ওটা লিখে নেব আগে, ই এন সমান ছিল মাইনাস 2 পাই স্কোয়ার এম ই টু দি পাওয়ার 4 জেড স্কোয়ার বাই এন স্কোয়ার। তাহলে দেখো এখানে জাস্ট ভ্যারিয়েবল, আমি এই টোটাল ভ্যালুটাকে আমরা যদি সি ধরে নিই, এই টোটাল ভ্যালুটাকে আমরা সি ধরে নিই, তাহলে সি ইন্টু জেড স্কোয়ার বাই এন স্কোয়ার। তার মানে কি দাঁড়ালো না ই এন এনার্জি কোন এন তম কক্ষের সমান হচ্ছে এইটা মাইনাস সি জেড স্কোয়ার বাই এন স্কোয়ার। তাহলে আমি এন ওয়ান সমান যদি 1 ধরি আর এন টু সমান যদি 2 ধরি, তাহলে দেখো এন টু কক্ষ থেকে যখন এন ওয়ান কক্ষে জাম্প করবে তখন এনার্জির যে ডিফারেন্স সেটা কি হবে না ই টু মাইনাস ই ওয়ান। তার মানে সিম্পলি কি হবে না এইখানে আমরা যদি ভ্যালুটা বসাই তাহলে মাইনাস সি জেড স্কোয়ার বাই 2 স্কোয়ার, আর এখানে হবে মাইনাস হবে প্লাস সি জেড স্কোয়ার ডিভাইডেড বাই 1 স্কোয়ার। তাহলে সিম্পলি এখানে আমরা সিটাকে যদি কমন নিই তাহলে এখানে দেখো ভ্যারিয়েবলটাকে না সি আর শুধু জেড স্কোয়ারটা ভ্যারিয়েবল, সি তো কনস্ট্যান্ট টার্ম, তাহলে জেড স্কোয়ারটা কমন নিয়ে নিলে এটা আমার পড়ে যাচ্ছে 1/1 স্কোয়ার মাইনাস 1/2 স্কোয়ার। তাহলে দেখো এই 1/1 স্কোয়ার আর 2 স্কোয়ার এই ভ্যালুটা তো কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে, কারণ 2 নম্বর কক্ষ থেকে 1 নম্বর এসছে। তাহলে এখানে ডেল্টা ই অ্যাকচুয়ালি অর্থাৎ এনার্জির যে ডিফারেন্স সেটা কার উপর ডিপেন্ড করছে না জেড এর উপর। আবার ডেল্টা ই সমান আমরা জানি কি না স্যার এইচ সি বাই ল্যামডা, তাহলে এইচ সি বাই ল্যামডা অ্যাকচুয়ালি ডিপেন্ড করছে কি না সি জেড স্কোয়ার এর উপরে। অবভিয়াসলি এটাকে আমরা
এটা হচ্ছে সিটা হচ্ছে এখানে আলোর বেগ, আর এখানে সি কনস্ট্যান্ট, এটাকে আলাদা করার জন্য সি ড্যাশ দিচ্ছি। তাহলে এখান থেকে সিম্পলি তো বলতেই পারছি না ল্যামডা ইজিক্যাল টু কি, ল্যামডা ইজিক্যাল টু আমরা বলতে পারি এখান থেকে আমরা ল্যামডা ইজিক্যাল টু কি বলতে পারি, ল্যামডা সমান বলতে পারি সিম 1/z², অর্থাৎ জেড স্কোয়ারের সঙ্গে ব্যস্ত ভেদে আছে, তাহলে যার জেড বেশি তার ল্যামডা কম। তো এখানে এবার এইটাকে খুব সিম্পলি আমরা যদি বলে দিই, দেখো এখানে জেড কার বেশি, লিথিয়াম সবসময় জেড বেশি, তাহলে অবভিয়াসলি এর ক্ষেত্রে বিকিরিত আলোর তরঙ্গ দৈর্ঘ্যটা কি হবে, সবচেয়ে ক্ষুদ্রতম, ল্যামডাটা মিনিমাম। ঠিক আছে, আনসার হচ্ছে এইটা। তো এই ভিডিওতে আমি 8টা কোশ্চেন আলোচনা করলাম, এইটুকুই। আবার নেক্সট ভিডিওতে আমি আরো কিছু কোশ্চেন আলোচনা করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে লেসন এখানেই শেষ করছি। একাদশ শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীদের স্বাগত জানিয়ে আমি নেক্সট ভিডিও কোশ্চেন নাম্বার 9 থেকে আলোচনা শুরু করছি। তো এখানে দেখো যে প্রশ্নটা দেওয়া আছে সেটা হলো কোন ইলেকট্রন বিন্যাসে আফবাও নীতি লঙ্ঘিত হয়। তো প্রথমে একটুখানি আমরা আফবাও এই প্রিন্সিপালটা মনে করে নিই। আফবাও প্রিন্সিপালটা আমরা একটু মনে করে নেবো। কি ছিল সেখানে, সেখানে বলা হচ্ছিল যে সমশক্তি সম্পন্ন যে অরবিটালস, ধরো আমি যদি বলি 2px 2py 2pz, এরা হচ্ছে সমশক্তি সম্পন্ন অরবিটাল। বলা হচ্ছে এই অরবিটাল বা তোমরা ডি অরবিটাল যদি বলো তাহলে সেক্ষেত্রে হবে dxy dyz, হ্যাঁ, dzx dx2 y2 and dz2, এরা কিন্তু প্রত্যেকেই সমশক্তি সম্পন্ন। কিন্তু এই যে ইলেকট্রন গুলো, এই যে অরবিটাল গুলো, এরা কিন্তু মানে পি অরবিটাল আর ডি অরবিটাল সমশক্তি নয়। এখন যদি বলা হয় এদের শক্তির তুলনা করো, তাহলে অবভিয়াসলি আমরা কি বলবো না, এই 2p অরবিটাল গুলো এনার্জি, সে 2px বা 2py বা 2pz হোয়াট এভার, কারণ এদের শক্তি সমান, তার থেকে আমরা বলবো 3d অরবিটালের শক্তি বেশি। সেটা যে কোনো 3dxy বলতে পারো, 3dyz বলতে পারো, হোয়াট। এই যে শক্তির ক্রম এইটাকেই বলা হচ্ছে, এই শক্তির ক্রমটাকেই বলা হচ্ছে। তাহলে এখানে যেটা বলার কথা সেটা হচ্ছে যে আমরা শক্তির যদি ক্রম করি 1s greater than 2s greater than 2p, এইভাবে তো শক্তির ক্রম ছিল, যেটা আমরা অফবাও প্রিন্সিপাল নামে জানি। তো এখানে লক্ষ্য করো 2 3, তার মানে এখানে আমি যদি এটা 2s ধরি, এটা 2p, আবার এইটা দেখো এটা যদি আমি 2s ধরি তাহলে 2s ফুলফিল না হয়ে এই 2p তে ইলেকট্রন চলে আসছে, বাকিগুলোতে দেখো ফুলফিল হওয়ার পরেই এখানে ইলেকট্রনটা গেছে, এখানেও দেখো ফুলফিল হওয়ার পরে ইলেকট্রন গেছে। তাহলে এইটা এই 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 যে অপশনটা কিন্তু অফবাও প্রিন্সিপালকে ফলো করলো না। তার মানে এখানেই আমরা বলতে পারি যে অফবাও প্রিন্সিপাল এখানে লঙ্ঘিত হয়েছে। কোশ্চেন দেখো, এটা ছিল ফুলফিল হয়ে যাওয়ার পর স্তম্ভ 1 এবং স্তম্ভ 2 এর মধ্যে মিলকরণ ঘটিয়ে সঠিক বিকল্প। তাহলে দেখো এখানে কার্বন মনোক্সাইড নরমালি আমরা জানি নিউট্রাল একটা মলিকুল, C≡O, এটা একটা নিউট্রাল মলিকুল, তাই না? অর্থাৎ এ হচ্ছে প্রশম, এর আম্লিক বা ক্ষারীয় ধর্ম নেই, তাহলে অবভিয়াসলি 1 ম্যাচ করছে বি এর সাথে, 1b এখানে আমরা দেখতে পাচ্ছি। আবার দেখো বেরিয়াম অক্সাইড, এটা একটা মেটালিক অক্সাইড, অবভিয়াসলি এটা কি হবে, ক্ষারীয়। তার মানে 2 এরটা ম্যাচ করবে 2 এর সাথে, 2 এই ম্যাচ করে গেছে। Al2O3 এটা জানি অ্যাম্ফোটেরিক মিন্স উভধর্মী, অর্থাৎ এটা অ্যাসিড এবং বেস উভয়ের সঙ্গে রিঅ্যাকশন করে, সেটার জন্য আমরা বলবো 3 অ্যাকচুয়ালি ম্যাচেস উইথ D। আর Cl2O7, yes, obviously this is an acidic oxide, Cl এটা আমরা জানি নন মেটাল, অক্সিজেন নন মেটাল, this is a covalent compound and when added with water it forms HClO4 পারক্লোরিক অ্যাসিড, সেই জন্য এটাকে আমরা বলছি অ্যাসিডিক অক্সাইড। তাহলে আমাদের ম্যাচিং আনসারটা হলো ডি।
আচ্ছা, নেক্সট কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি যে দেখো দ্বিতীয় আয়নীকরণ বিভবের ক্রম। এখানে দেওয়া আছে যে সেকেন্ড আয়নাইজেশন পোটেনশিয়াল। দেখো নর্মালি আমরা জানি কি, নর্মালি হচ্ছে নাইট্রোজেন, তারপরে তো অক্সিজেন, তারপরে আমরা জানি হচ্ছে ফ্লুরিন, এই হচ্ছে ক্লোরিন, এই হচ্ছে অবস্থানটা পর্যায় সারণীতে। তাহলে ডান দিকে গেলে আমরা নর্মালি কি জানি আয়নাইজেশন পোটেনশিয়াল বাড়ে, তাহলে সবচেয়ে বেশি হওয়া উচিত ছিল ফ্লুরিন। এবার যেহেতু নিচের দিকে গেলে কি হয়, আয়নাইজেশন পোটেনশিয়াল কমে, তাহলে সবচেয়ে কম হওয়া উচিত সিএল এর। এখন এখানে অবভিয়াসলি ক্লোরিনের তো কমই হবে, ক্লোরিনের কমই হবে। এখন ব্যাপারটা হচ্ছে যে যদি ফার্স্ট আয়নাইজেশন পোটেনশিয়াল বলা হতো, তাহলে নাইট্রোজেনের অবভিয়াসলি গ্রেটার দেন হতো অক্সিজেন। তার কারণ এখানে দেখো, এখানে ইলেকট্রনটা ফিলিংটা হচ্ছে 2s2 2p3, অর্থাৎ পি ফুল ফিল্ড হাফ ফিল্ড থাকছে। তো অক্সিজেনের ক্ষেত্রে সেটা হয় 2s2 2p4, অর্থাৎ একটা ইলেকট্রন সে রিলিজ করলে তবে হাফ ফিল্ড হবে। তাহলে প্রথম অক্সিজেনের ক্ষেত্রে যে কি বলছি যে আয়নাইজেশন পোটেনশিয়াল অ্যাকচুয়ালি একটা রিলিজ করার পরে ও গেইন করে 2s2 2p3, সেই জন্য অক্সিজেনের আয়নাইজেশন পোটেনশিয়াল 1 IP1 ভ্যালুটা কম হয়। কিন্তু যখন এই 2s2 2p3 কি করলো না, ও মাইনাস হয়ে গেল, সরি ও প্লাস হয়ে গেল, অলরেডি একটা ইলেকট্রন ছেড়ে দিয়েছে, তারপরে যখন ও ডবল প্লাস করতে যাব, অর্থাৎ আর একটা ইলেকট্রন যেটা IP2 লাগবে, আয়নাইজেশন পোটেনশিয়াল 2 ভ্যালু লাগবে, তার জন্য এটা অলরেডি ফুল ফিল, সেই জন্য ম্যাক্সিমাম অক্সিজেনের, সেই জন্য অক্সিজেনের হয়ে গেল ম্যাক্সিমাম এর ক্ষেত্রে। নাইট্রোজেন মানে এখানে অক্সিজেন আবার গ্রেটার দেন সেকেন্ড আয়নাইজেশন পোটেনশিয়ালের ক্ষেত্রে, অর্থাৎ IP2 ভ্যালুর ক্ষেত্রে আমরা পেয়ে গেলাম অক্সিজেন গ্রেটার দেন অবভিয়াসলি হবে নাইট্রোজেন। নাইট্রোজেনের ক্ষেত্রে সেক্ষেত্রে কি হচ্ছে না, নাইট্রোজেন একটা ইলেকট্রন লুজ করে, তার IP1 ভ্যালুটা অনেক হাই, 2s2 2p2 হলো, কাজে এটা পার্সিয়ালি ফিল্ড 2p2 থেকে হবে 2s2 2p1, কাজে এখানে IP2 এর ভ্যালুটা খুব একটা বেশি হওয়ার কোনো এক্সেপশনালি বেশি হওয়ার কোনো ব্যাপার নেই। এরপর যেহেতু ফ্লুরিনের আকার খুবই ছোট, আকার ছোট হওয়ার জন্য ইলেকট্রন ডেনসিটি খুব বেশি, তাই ইলেকট্রন এর নর্মালি লুজ করতে চায় না, যেহেতু হাইলি ইলেকট্রন নেগেটিভ, তাই এর আয়নাইজেশন পোটেনশিয়াল সবচেয়ে হাইয়েস্ট হয়। হ্যাঁ, এর আয়নাইজেশন পোটেনশিয়াল সবচেয়ে হাইয়েস্ট হয়, আর সেদিক থেকে ক্লোরিনের আয়নাইজেশন পোটেনশিয়াল কম হবে। তাহলে সেকেন্ড আয়নাইজেশন পোটেনশিয়াল হোক আর ফার্স্ট আয়নাইজেশন পোটেনশিয়াল হোক, অবভিয়াসলি ফ্লুরিন এদের মধ্যে সবার চেয়ে বেশি হবে ফ্লুরিন, এবং সবার চেয়ে কম হবে ক্লোরিন। তাহলে এই আনসারটা আমার মনে হচ্ছে বি ইজ দ্য আনসার। এখানে সিএল এটা একটু ছাপাটা প্রবলেম আছে, সো আই থিঙ্ক ইট ইজ দ্য অপশন বি। আচ্ছা, এখানে আর একটা ফ্যাক্টর একটু আমাদের মনে রাখতে হবে যে দেখো ফ্লুরিনের নর্মালি বেশি হওয়ার কথা, কিন্তু যেহেতু অক্সিজেনের ক্ষেত্রে এই স্টেবিলিটি গেইন করার ব্যাপার আছে, অর্থাৎ অক্সিজেন সেকেন্ড আয়নেশন পোটেনশিয়ালে ভ্যালুটা এটা সবচেয়ে হাইয়েস্ট হবে, কারণ এখানে এর যে ফিল্ড স্টেবিলিটি অর্থাৎ হাফ ফিল্ড হওয়ার জন্য যে স্টেবিলিটি সেটা লস হচ্ছে, সেই জন্য একটু জাস্ট চেঞ্জ হবে। আমরা জাস্ট বলবো অক্সিজেনটাকে আগে দেবো, অক্সিজেন গ্রেটার দেন এফ, তারপরে নর্মালি এন গ্রেটার দেন সি। সো অপশন বি নয়, এটা অপশন ডি কারেকশন অপশন হলো এটা। তা আমরা মনে রাখবো অক্সিজেনের ক্ষেত্রে একটু এক্সেপশনালি এক্ষেত্রে কি হচ্ছে, হাই হচ্ছে ফর সেকেন্ড আয়নেশন পোটেনশিয়াল, আর এটা যদি ফার্স্ট আয়নেশন পোটেনশিয়াল হতো তাহলে অবভিয়াসলি নাইট্রোজেন গ্রেটার দেন হয়ে যেত অক্সিজেন। নাইট্রোজেন আচ্ছা, নেক্সট আমরা 12 দাগের কোশ্চেনটা দেখব। এখানে বলা হচ্ছে যে কোন জোড়টির পারমাণবিক ব্যাসার্ধ প্রায় সমান। তো অপশানগুলোতে দেওয়া আছে প্রথমে বিই আর বি। আমরা বিই আর বি যদি অপশানটা দেখি, দেখো বেরিলিয়াম এটা আমরা একই পর্যায়ের সেকেন্ড পর্যায়ে, যত বাম দিক থেকে ডান দিকে যাবো ব্যাসার্ধটা কম হয়। দেখো বেরিলিয়ামের আকারটা বড়, বি এর আকার ছোটো, তাহলে এটা সমান হওয়ার কোনো প্রশ্ন নেই। আবার দেখো বেরিলিয়াম থেকে ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে যদি যাই, তাহলে বেরিলিয়ামের আকারটা ছোট, ম্যাগনেসিয়াম একই গ্রুপে নিচের দিকে গেলে আকারটা বাড়ে সেকেন্ড টু থার্ড, কারণ এখানে কোনো ল্যান্থানাইড কন্ট্রাকশানের গল্প নেই। কিন্তু অ্যালুমিনিয়াম টু গ্যালিয়াম, অ্যালুমিনিয়ামের ইলেকট্রন বিন্যাস তোমরা যদি দেখো তাহলে কী হবে, সেটা 3s2 3p1।
আর গ্যালিয়ামের সেক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস হচ্ছে 4s2 4p1। তো আমরা জানি নিচের দিকে নর্মালি কি হয় যে অ্যালুমিনিয়ামের থেকে স্বাভাবিকভাবে গ্যালিয়ামের আকারটা বড় হয়, কিন্তু এখানে একটুখানি আমাদের মনে রাখতে হবে যে 4s এর আগে 3d অরবিটাল আছে। এখন এই 3d অরবিটালের একটা স্ক্রিনিং ক্ষমতা আছে। স্ক্রিনিং মানে আচ্ছাদন করার ক্ষমতা। 3d অরবিটালের আচ্ছাদন করার ক্ষমতার জন্য আসলে নিউক্লিয়াসের যে যে আধান, সেই আধানটাকে কি করে, শিল্ড করে। 3d অরবিটাল শিল্ড করে মানে আচ্ছাদন করে। এর করার ফলে এই আচ্ছাদন করার ফলে 4p ইলেকট্রনের প্রতি আকর্ষণটা বেড়ে যায়, কারণ ডি এর আমরা জানি আচ্ছাদন করার ক্ষমতা যথেষ্ট কম। আর সবচেয়ে বেশি আচ্ছাদন করার ক্ষমতা হচ্ছে এস অরবিটালের। তো অবভিয়াসলি 4s বা 4p ইলেকট্রনের প্রতি যে ইলেকট্রনের যে নিউক্লিয়াসের যে আকর্ষণ, অর্থাৎ জেড এফেক্টিভ অর্থাৎ কার্যকরী আধান, নিউক্লিয়াসের যে আধান এখানে অ্যালুমিনিয়াম বা এর তুলনায় গ্যালিয়ামের কিন্তু অনেক বেশি। এবং এই বেশি হলেও এখানে লক্ষ্য রাখতে হবে যে এই কার্যকরী আধানটা বেশি হয় আসলে 3d অরবিটালের আচ্ছাদন ঠিকমতো না করতে পারার কারণে এই জেড এফেক্টিভের মান বেড়ে যায়। এবার বেড়ে গেলে কি হবে, বাইরের ইলেকট্রনকে তীব্রভাবে আকর্ষণ করবে, ফলে আকারটা ছোট হয়ে যাবে। তাহলে যতটা বড় হওয়া উচিত ছিল তার তুলনায় সাইজে ছোট হয়ে যায়। সেই জন্য অপশানটা আমরা বলতে পারি যে অ্যালুমিনিয়াম এবং গ্যালিয়াম এদের সাধারণত পারমাণবিক ব্যাসার্ধ প্রায় সমান। হ্যাঁ, অ্যালুমিনিয়াম এবং গ্যালিয়ামের বলা যেতে পারে বরং আকারে ছোট হয়। তার রাইট অপশান হচ্ছে এইটাই যে অ্যালুমিনিয়াম অ্যান্ড গ্যালিয়াম। ইটস অল ফর টুডে।